আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন যে গত কয়েক মাস ধরে শিলচরের রাস্তার প্রচুর কাজ হচ্ছে। ফুটপাত ভেঙে নতুন ফুটপাত করা হচ্ছে। ফুটপাত ভেঙে কথাটা বলা ভুল, কারণ অনেক জায়গায় ফুটপাতই ছিল না। যাই হোক, নতুন ফুটপাত হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে এবং ফ্লাইওভার হবে। শিলচরের স্বপ্নের ফ্লাইওভার হবে এরকমই শোনা যাচ্ছে। এ নিয়ে নাগরিক সভাও হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে শিলচরে ফ্লাইওভার হবে যদি শিলচরের মানুষ চান। এখন শিলচরের মানুষ চাইছেন কিনা চাইছেন সেটা নিয়ে আমাদের এই উপত্যকা দুজন মন্ত্রী এবং শিলচরের বিধায়ক এক প্রস্ত মত বিনিময় করেছেন নাগরিকদের সঙ্গে। সব মিলিয়ে কিছু একটা হচ্ছে এরকম পরিবেশ আমরা গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি। রাস্তার চলাফেরা করাটা এখন খুব মুশকিল। এমনিতেই শিলচর শহরটা দিনে দিনেই বড় হচ্ছে শুধু নামেই বড় হচ্ছে। শহরের পরিধিটা কিন্তু সেভাবে বড় হচ্ছে না। তার নানা কারণ আছে, কিন্তু মানুষজন বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, ফলে রাস্তাঘাটে হাঁটাটা গিয়ে প্রচুর সমস্যার মুখে আমাদের পড়তে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। এই যে যন্ত্রণাটা আমরা সহ্য করে চলছি শিলচরের রাস্তাঘাটে হাঁটতে গিয়ে, সেটা কেউ বলেন যে এটা গর্ভ যন্ত্রণা, একটা নতুন কিছু একটা হবে, নতুন কিছু একটা জন্ম নেবে তার আগের যন্ত্রণা। আবার কেউ বলছেন না, এটা হচ্ছে কি নরক যন্ত্রণা। এটা কি গর্ভ যন্ত্রণা, ভালো একটা কিছু আসার, নাকি সেই বহু বছর ধরে চলে আসা নরক যন্ত্রণারই নতুন আরেকটা অধ্যায়? আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই পথের পাঁচালী। আমার সঙ্গে রয়েছেন প্রণবানন্দ দাস, আমাদের বার্তালিপির, আপনারা জানেন আমাদের বার্তালিপির এক্সিকিউটিভ এডিটর। তো যে কথাটা বললাম যে গর্ভযন্ত্রণা না ঠিকই নরক যন্ত্রণা, এটা এভাবে অতি সরলীকরণ করা মনে হয় ঠিক হবে না। শিলচর শহর এই যে শহরের এই নরক যন্ত্রণা, যেই যন্ত্রণা বলো না কেন, এটা যে কোনো ডেভেলপিং শহর ভারতবর্ষে তার সেই একই অবস্থা। বেঙ্গালুরের মতো বড় সিটি আজকের দিনে সবচেয়ে বেশি তাদের যন্ত্রণাটা ওই ট্রাফিক নিয়ে। এত ফ্লাইওভার হচ্ছে, মেট্রো আছে, তারপরেও এই যন্ত্রণাটা বেঙ্গালুরু ফেস করছে, প্রতিনিয়ত ফেস করছে। শিলচরের সমস্যাটা যে এই যে সব মিলিয়ে যে আমরা প্রতিটা দিন প্রতিটা জায়গায় আমরা ফেস করি, তার মধ্যে অনেক অনুঘটক আছে। একটা পার্টিকুলার বিষয় নিয়ে ইয়ে করাটা ঠিক হবে না। তো আলটিমেটলি যে জিনিসটা শিলচরে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই, যে তুমি যেটা শুরু করেছিলে যে পরিধি বাড়ছে না, কিন্তু আলটিমেটলি জনসংখ্যা বাড়ছে, যানবাহনের সংখ্যা বাড়ছে। তো আমরা যদি একেবারে স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্টের উপর যদি কথা বলি যে কি সমস্যা মূলত এই মুহূর্তে আমরা ফেস করছি এবং বা গত কয়েক বছর ধরে ফেস করছি। একদিকে জনসংখ্যা বাড়ছে, একদিকে যানবাহন বাড়ছে, সেটা তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে যে সিভিক ইমিউনিটির যে দরকারটা ছিল, সেটা শিলচর শহর কি তার সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কি না আমরা আদৌ পিছিয়ে পড়ছি? এটার হ্যাঁ বা না দুটোতেই উত্তর আছে। এক নম্বর হচ্ছে যে গত কয়েক বছরে এবং ইদানিং আমরা দেখেছি শহরে বেশ কিছু পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে। পুজোর আগে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। মুখ্যমন্ত্রী আসার পর রাস্তাঘাট তাড়াহুড়ো করে রাতারাতি তৈরি করা হয়েছে। পুজোর সময় আমরা মোটামুটি ভালো রাস্তাঘাট পেয়েছি। এখন এটা এই যে পুজোর এলে আমরা নতুন রাস্তাঘাট পাবো, মানে আমরা ছোটবেলা শুনছি পুজো চাই নতুন জুতো, এরকম পুজো চাই নতুন রাস্তা। তো কারণ ওই পুজোর এই তারপর 4-5 মাস পরে বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার হয়ে যাবে। তারপর এই আগামী ধরো এই মার্চ শুরু হয়ে গেছে, এপ্রিল মে মাস থেকে আবার শুরু হয়ে গেল। এবং এটার একটা
চলমান একটা প্রতীক হয়ে আছে ক্যাপিটাল পয়েন্টের সামনে যে জুডিওর সামনের যে জায়গাটা, এটা অদ্ভুত ভাবে এই জায়গাটা এটাও হয়েছে সব সময় এখানেও একটা বিশাল বড় গর্ত হয়েছে। অথচ 3-4 মাস 5 মাস আগে এই রাস্তাটা নির্মাণ কাজ হয়েছে, মুখ্যমন্ত্রীর নতুন প্যাকেজ দিয়েছিলেন, ওখানে ব্রাঙ্গিরখাড়িতে একটা বিশাল বড় মূল রাস্তার মধ্যেই গর্ত হয়ে আছে। তো এগুলি যে রাস্তাগুলো 4-5 মাস আগে হয়েছিল, বা রংপুরের দিকে যেটা এয়ারপোর্ট থেকে আসার সময় রংপুরের দিকে যে রাস্তা, সেখানেও বেশ কিছু জায়গায় ভাঙন ধরেছে। তো এই রাস্তাগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজ হতেই ভাঙন শুরু হয়ে যায়। এটা একটা তো আমাদের নিত্য যন্ত্রণার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে যে জিনিসগুলো যোগ হয় সেটা হচ্ছে শিলচর শহরের মধ্যে যে ফুটপাথগুলি রয়েছে, বাণিজ্যিক এলাকা বলো, যেটা সেন্ট্রাল রোড, ক্লাব, প্রেমতলা, জানিগঞ্জ, শিলংপট্টি, এই এলাকাগুলি যেগুলি ফুটপাথ রয়েছে, এই ফুটপাথের বেশিরভাগই হলো ওই ব্যবসায়ীদের দখলে বা হকারদের দখলে। মানুষ হাঁটার সুযোগ সেই ফুটপাথে নেই, সাধারণত নেই। মাঝে মধ্যে এই কিছুদিন আগে দেখলাম হঠাৎ করে হকারদের সরানোর একটা ড্রাইভ শুরু হলো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। 2-3 দিন এটা চললো, ওই 1-2 দিনে একটু আবার এটা তো শিলচরের একটা ক্রনিক সমস্যা একটা। আচ্ছা, আমরা এই বিষয়টা আসবো, তার আগে যে পরিসরের কথাটা যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা যখন কলেজে পড়ি, মানে আমি তো গুয়াহাটিতে কলেজে পড়ার সময় যদি বেলতলা যেতে হতো তো বাবার পারমিশন নিতে হতো, মানে বেলতলাটা অনেক দূরের জায়গা। এখন যে গুয়াহাটি, এই গুয়াহাটিতে বেলতলা যাওয়াটা তার কোনো ব্যাপারই না। হ্যাঁ, কারণ এতটা সিটি বাস, রাস্তায় সিটি বাস স্টপেজে দাঁড়ালে 1 মিনিটের মধ্যে 2-3টে বাস পাওয়া যাচ্ছে। তো এই যে বাসটা, এই যে পরিবহন ব্যবস্থাটার যে এইরকম একটা পরিবর্তন যে গুয়াহাটিতে হয়েছে, এটার সঙ্গে কিন্তু শহরের বড় হওয়াটা, শহরের পরিধি বড় হওয়াটার একটা যোগসূত্র রয়েছে। আমাদের এখানে যখন আইএসবিটিটা এখান থেকে সরিয়ে রামনগরে নিয়ে যাওয়া হলো, আমার এখনো মনে আছে, আমি সেই অনুষ্ঠানটা কভার করতে গিয়েছিলাম। অঞ্জন দত্ত ছিলেন তখন পরিবহন মন্ত্রী। তো সে সময় শিলচরের মধ্যে আপত্তি উঠেছিল যে শহরের এত বাইরে চলে যাবে আইএসবিটি। অঞ্জন দত্ত বলেছে যে না, আপনারা জিনিসটা ভুল বুঝছেন, এই যে শহরের বাইরে যাচ্ছে এতে শহরটা বড় হবে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। সেটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে কি, আমাদের যেটা ট্রাফিক, যেটা মানে সিটি বাস, একটা সিটিও শিলচর এখন কর্পোরেশন হচ্ছে, শিলচর সিটি হচ্ছে, কিন্তু শিলচরে অদ্ভুতভাবে শিলচরে কোনো সিটি বাস নেই। আমাদের কিছুদিন আগেও পরিবহন মন্ত্রী ছিলেন গিয়ে পরিমল শুক্লবৈদ্য, তিনি যখন সাংসদের টিকিট পেলেন, তারপর আমারই স্টুডিওতে বসেই আমারই সাক্ষাৎকারে ওনাকে এই প্রশ্নে আমি জিজ্ঞেস করেছিলাম যে শিলচরে সিটি বাস নেই কেন। তো সেটা কোনো সঠিক জবাব উনি দিতে পারেননি। তো শিলচরে একটা শহরে বাস চালাতে গেলে, সিটি বাস চালাতে গেলে সেটার পরিধি, রাস্তার প্রস্থটা কত হতে হয়, সেটার কোনো স্পেসিফিকেশন রয়েছে কি না, সেই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট নয়। অথচ আমি বিশ্বাস করি যে যদি সিটি বাস থাকে বা পাবলিক ট্রান্সপোর্টেশনটা যদি যত সুবিধার হবে, তত কিন্তু জায়গাটা এক্সপান্ড হবে। হ্যাঁ, উধারবন্দের দিকে কিন্তু অনেকটাই, কিন্তু যদিও সেই অর্থে সিটি বাস নেই, কিন্তু উধারবন্দের দিকে কিন্তু একটা এক্সপানশন লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা লক্ষ্য করা যাচ্ছে টুয়ার্ডস ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটি বলাটা একটু হয়তো ভুল হবে, এনআইটি পর্যন্ত। কিন্তু সমস্যা, তুমি যে বাসের কথা, সিটি বাসের কথা বলেছো, সিটি বাস হয়তো পরিধিটা বাড়াতো, কিন্তু সিটি বাস যে চলবে শহরের মধ্য দিয়ে, সিটি বাস কোন দিকে চলবে সেটাই তো কথা। এনআইটি থেকে যে বাসগুলো বিকেলের দিকে ছাত্রছাত্রীদের নিয়ে আসে, বা ইউনিভার্সিটির যে বাসগুলো সকালে যায় বা বিকেলের দিকে যখন ঢুকে, তখন একটা পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা। তারপর বিভিন্ন স্কুলের বাসগুলি যখন যায়, তাতেই শহর হয়ে যায়। এখন একটা যিনি প্রাইভেট অপারেটর আছেন, তার যে বাসটা চালাবেন, ধরো রামনগর থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হয়ে, ক্লাব রুট হয়ে, মেডিকেল, এই রাস্তাটাই আমি রুটটাই ধরি যেখানে সবচেয়ে বেশি ট্রাফিক থাকে, এই রাস্তা ধরে যেতে হলে তো তার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তেল যে পুরোবে আর বাসের যে ভাড়া মিলবে, তাতে তো কোনো তার আয় হবে না। ফলে আলটিমেটলি এই বাসের ব্যবসাগুলো উঠার পেছনে হলো মূলত তাদের লোকসানে চলছে। শিলচর উধারবন, শিলচর কুম্ভীর গ্রামের আগের মূল যাতায়াতের ব্যবস্থাটা ছিল একমাত্র বাস। এখন তো বাস দেখাই যায় না, ওই রুটে বাসই দেখা যায় না। লক্ষ্মীপুর রুটে যাও কিছু চলে ট্রাভেলার বাসগুলি, বাকি রুটে তো বাস নেই বলতেই
চলে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন বাসগুলো চলছে না? বাসগুলো চলছে না মূলত ট্রাফিকের জন্য, অত্যধিক ট্রাফিকের জন্য। রাস্তা ট্রাফিকটা হচ্ছে কেন, এই একটা বড় প্রশ্ন, যে এত হঠাৎ করে ট্রাফিক বেড়ে যাওয়ার কথা। ট্রাফিক বেড়ে যাওয়ার যদি তোমাকে আমি আজকে আমাদের দর্শকদের একটা পরিসংখ্যান দেই, খুব ইউনিক পরিসংখ্যান, আমরা পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এটা আনেছিলাম, যে চোখের সামনে আমরা শিলচর শহর পুরো ইলেকট্রনিক ভেহিকেলসের অটোর শহর হয়ে গেছে। অটো টটো এগুলোর পুরো শহরটা শিলচর শহর এখনো টুকটুকির শহর বলে অনেকে রসিকতা করে। শিলচর শহরে আমরা যে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক থ্রি হুইলার্স যেগুলি বলে, সেগুলো কত সংখ্যায় কতটা আছে, এটা যদি তুমি সরকারিভাবে হিসাব চাও কেউ দিতে পারবে না। অদ্ভুত একটা শহর চলছে, যে শহরে পরিবহন বিভাগ আছে, সরকারি নিয়মে চলে, কিন্তু শিলচর শহরে আজকের দিনে কতটা 3 চাকার বাহন চলে, ইলেকট্রনিক বাহন, পরিবহন দপ্তরের কাছে সেই হিসাবটা নেই। হিসাব নেই, কারণ রেজিস্ট্রেশন নেই তো অনেকের। অনেকের না রেজিস্ট্রেশন নেই। এই রেজিস্ট্রেশন না থাকার ব্যাপারটা সরকারই ঠিক করে দিয়েছে। এটাতে আমি আসছি পরে কেন হচ্ছে পুরো ঘটনাটা, যে শিলচরে এখন পর্যন্ত যে সরকারিভাবে যে হিসেব, সেই হিসেবে 1000টা ইলেকট্রনিক ভেহিকেল আছে, ঠিক আছে। এবং এটাতে তাদের দুটো কেন হিসাবটা কি করে এলো, দুটো অ্যাসোসিয়েশন আছে, অল কাছাড় কমার্শিয়াল ইলেকট্রনিক অটো অ্যাসোসিয়েশন, এটার আন্ডারে আছে 700টা ইলেকট্রনিক ভেহিকেল অটো, আর আরেকটা আছে অল কাছাড় ইলেকট্রিক্যাল অটো রিক্সা অ্যাসোসিয়েশন, তাদের অধীনে আছে 300 ইলেকট্রনিক, তারা রেজিস্টার্ড করেছে তাদের আন্ডারে। এই দুটো অ্যাসোসিয়েশন মিলিয়ে 1000 অটো ওরা বলতে পারছে যে সরকার, এটা মানে কি শিলচর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে তাদের অটোগুলি এই ইলেকট্রনিক অটো আছে। কিন্তু এই পরিবহন বিভাগ সূত্রেই জানা যাচ্ছে যে পিক আওয়ারে শিলচর শহরে 5 থেকে 6000 বেশি মিনিমাম ইলেকট্রনিক ভেহিকেলস বা অটো চলছে। মধ্যে একটা অড ইভেন্ট শুরু করা হয়েছিল, এগুলি কোনো লাভের লাভ হয়নি, এবং এটা কয়দিন চলে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ফলো আপ কোনো কিছুই করে না। এখন প্রশ্নটা হচ্ছে যে এত যে আসছে এই ইলেকট্রনিক অটো, সবাই বলবে যে এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে কর্মসংস্থান। ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কোথায় যাবে, কি করবে? এক ব্যাংক থেকে লোন নিয়ে একটা 3.5-4-5 লাখ টাকার একটা লোন নিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়লো, সারাদিনে 1000 টাকা রোজগার হয়, 300-400 টাকা ইএমআই এ চলে যায়, বাকি টাকা দিয়ে সংসার চালায় বা নিজের হাত খরচ চালায়। এই যে একটা জায়গা তৈরি হয়েছে, এতে ফলে কি হচ্ছে, কোম্পানিগুলো এই ইলেকট্রনিক অটোগুলো বা থ্রি হুইলার বিক্রি করে, তারা দেদার বিক্রি করছে। তাদের ওখানে যদি গিয়ে স্ট্যাটিস্টিক্স দেখো, যে শিলচর নর্থ ইস্টের মধ্যে, আমি একজনের সাথে কথা বলছিলাম যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে গুয়াহাটিতে জড়িত, ওরা বলছে নর্থ ইস্টের মধ্যে শিলচর সবচেয়ে টপে রয়েছে যেখানে থ্রি হুইলার অটো বিক্রি হয়। এই জন্য বিভিন্ন শিলচরের না, আমি দেখেছি শিলচরের এটা ঐতিহ্য বলো বা একটা ট্রেন্ড শিলচরে লক্ষ্য করা যায়। যখন শিলচরে পিসিও খোলা হলো, একের পরে পিসিও খোলা হলো, এটার মধ্যে যে বেকার সংখ্যা প্রচুর বড়, তো এইদিকে বড় সমস্যা, কারণ অন্য কোনো কর্মসংস্থান তো সেই অর্থে নেই আমাদের এই অঞ্চলে। যে বাবা বলবে যে ওই ছেলেটা তো করে খাচ্ছে, তুই কেন করছিস না? বাবার পেনশনের টাকা, রিটায়ারমেন্টের টাকা দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে করছে। এখন প্রবলেম হচ্ছে যে এই জায়গায় তো একটা জায়গায় থামতে হবে। সামাজিক যে দায়বদ্ধতার বা সামাজিক যে সমস্যা যেটা রয়েছে সেটা তো রয়েছে, কিন্তু এটা যদি ক্রমাগত কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন ছাড়া এভাবে যদি প্রতিনিয়ত বিক্রি হতে যায়, তাহলে আলটিমেটলি আমাদের তো মানে সমস্যা হলো যে আমাদের তো এই যে যানজট, এটা থেকে মুক্তি আমাদের পাওয়ার কোনো রাস্তা নেই। ফলে যে প্রতিনিয়ত একদিকে সওয়ারি পাচ্ছে না অনেকে, 2 নম্বর সওয়ারি পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, 3 নম্বর হচ্ছে পুরো শহরটা দমবন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন পিক আওয়ার চলে। সেটা তুমি সেন্ট্রাল রুট বলো, সেটা তারাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট বলো, সেটা তুমি কলেজ রোডের পয়েন্ট বলো, রাঙ্গিরখাড়ি বা সোনাই রুট বলো, এই যে পুরো জায়গাটায় যে এটা ট্রাফিক জ্যাম হচ্ছে, এটার মূল একটা বড় কারণ কিন্তু এই যে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন ছাড়া গাড়িগুলোকে রেজিস্ট্রেশন ছাড়া দিয়েছে। এখন রেজিস্ট্রেশন কেন নেই? 2021-এ আসাম সরকার 2021-এ সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি দেখলাম নোটিফিকেশন দিয়েছিল আসাম সরকারে, যে আসাম সরকার ইলেকট্রনিক ভেহিকেলসের উপর একটা ইনসেন্টিভ দিল,
আচ্ছা। এই ইনসেন্টিভটা 2021-এ যে যেহেতু পলিউশন ইয়ে করতে হবে পেট্রোল ডিজেল থেকে, মানে কনভেনশনাল ফুয়েল থেকে ইলেকট্রনিকে যাবে, তার জন্য উৎসাহিত করতে একটা নীতি প্রণয়ন করে একটা ঘোষণা করলো। আগামী নেক্সট 5 ইয়ারের জন্য ইনসেন্টিভ দিল যে 3 হুইলার, 2 হুইলার, 4 হুইলার এই গাড়িগুলির ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন লাগবে না, রোড পারমিটের প্রয়োজন নেই, এবং আরও সবচেয়ে বড় কথা হচ্ছে যে গভর্নমেন্ট সাবসিডাইজ করবে। ধরো একটা 3 হুইলারে সম্ভবত আমার মনে হয় প্রায় 20,000 টাকা বা 25,000 টাকা গভর্নমেন্ট দেবে, 2 হুইলারের ক্ষেত্রে 10,000 টাকা, 4 হুইলারের ক্ষেত্রে বোধহয় 1.5 লাখ টাকার মতো গভর্নমেন্ট সাবসিডাইজ এটা দেওয়ার এই ইনসেন্টিভটা আছে। ওই জায়গা থেকে কেন্দ্র করে এখন সাবসিডিটা চলছে কিনা আমি জানি না, কিন্তু ওই 2021-এর লাস্টের দিকে এই নীতিটা প্রণয়ন হয়েছিল। ফলে এখন পর্যন্ত একটা সময় তখন টার্গেট কি ছিল, তখন সারা আসামে টার্গেট ছিল যে 1 লাখ হবে 2 হুইলার ইলেকট্রনিক, 70 না 75 হাজার হবে 3 হুইলার, আর 25,000 হবে 4 হুইলার। কিন্তু এই 5 বছরে এটা তো কয়েক গুণ ছাড়িয়ে গেছে, কয়েক গুণ ছাড়িয়ে। না, এখন গুয়াহাটিতে কি হয়, হ্যাঁ গুয়াহাটিতে কিন্তু এই যে আমরা যেটাকে ই রিক্সা বা টুকটুক বলি, তো পাড়ায় পাড়ায় মেইন রোডে কিন্তু যায় না। আমি একমাত্র আমার দেখা মতো আমাদের এখানে মুশকিলটা কি, আমাদের এখানে মেইন রোড কোনটা আর পাড়ার গলি কোনটা, কারণ সবচেয়ে বড় কথা যেমন গুয়াহাটিতে সকালবেলা খুব ট্রাফিক জ্যাম হতো। তারপরে দেখা গেল যে বড় বড় যেগুলি স্কুল, মিশনারি স্কুল, ডন বস্কো বা সেন্ট মেরিজ, সেখানে যে অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসে, ফলে প্রচুর গাড়ি ওই সময়টাতে বেরিয়ে পড়ে। তারপর গুয়াহাটি অ্যাডমিনিস্ট্রেশন একদম রীতিমতো নির্দেশ জারি করে দিল যে সবাইকে স্কুল বাসে যেতে হবে, এবং গুয়াহাটির যে স্কুল বাসগুলো যায় সেগুলো কিন্তু মেন রোড দিয়ে যায়, বাবা মারা কিন্তু গলির মুখে গিয়ে দাঁড়ায়। আমাদের এখানে তুমি দেখবে অম্বিকাপট্টির গলির সামনে এসেও বাসগুলো ঢুকছে, এখান থেকে বাচ্চাকে তুলছে বা নামাচ্ছে, কারণ আমাদের কোনো ডিফাইন্ড মেইন রোড নেই তো আমাদের। না ডিফাইন্ড মেইন রোড থেকেও সবচেয়ে বড় অরিজিৎ দা, তুমি যদি এটা আমরা তো একটা মানে তুমি যদি অসুখগুলো যদি ডায়াগনোসিস ঠিক মতো না করতে পারো তাহলে তুমি তো চিকিৎসা করতে পারবে না। আমাদের শহরের যে বেশ কিছু অসুখ আছে, আমি তো 2-1টা পয়েন্ট আমরা যা শুরু করলাম। আরেকটা মেজর যেটা তুমি যে পয়েন্টটার কথা তুলছো, এটা হচ্ছে যে টোটাল প্ল্যান ট্রাফিক ম্যানেজমেন্ট। এই ট্রাফিক ম্যানেজমেন্টই তো নেই, এরা কখন কোন জায়গায় নো এন্ট্রি বসাবে আর কোন জায়গা দিয়ে গাড়ি ছাড়বে, এটা তাদের মানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা হুমজিকেল হয়ে দাঁড়িয়েছে। ধরো ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো যে এই রাস্তায় আজকে একটা নো এন্ট্রি বোর্ড বসিয়ে দিল, সেটা গলির মুখ হোক, রাস্তার মুখ হোক, যেখানে গাড়ির যারা চালকরা তারা জানেই না হয়তো যে এই রাস্তায় নো এন্ট্রি হয়ে আছে, এবং অযথা এখানে জ্যামের সৃষ্টি করে। তো এই শহরটা আজ পর্যন্ত একটা সাইন্টিফিক্যালি স্টাডি না অ্যাডমিনিস্ট্রেশন থেকে হয়েছে না এখানে। আমি যে জায়গায় থাকি সদরঘাট নতুনপট্টি, আমরা হচ্ছে কি আরেক রকমের ভুক্তভোগী। সদরঘাট থেকে যে নতুনপট্টি ঢোকার যে বিএসএনএল এর যে রাস্তা আমরা যেটা বলি, সেইখানটাতে অটো এক সারি দাঁড়িয়ে থাকে, ট্যাক্সি স্ট্যান্ড ছিল, অটোর একদম গলির মুখে অটো দাঁড়িয়ে থাকে। এই যে অটোর লাইনটা সেটা শুরু হচ্ছে কি সেই কাঁচার কলেজের এখান থেকে, এবং প্রতিদিন পুলিশ থাকে সেখানে। এবং একবার সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল পুলিশকে একটা পয়সা দেওয়ার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয়নি। না এখানে এই জায়গাটা তো এক্সিকিউশনে আসে। আমি বললাম ট্রাফিক ম্যানেজমেন্ট কেন নেই। ট্রাফিক ম্যানেজমেন্ট বলতে আমি বলছি যে এই শহরে কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট বলতে কিছুই নেই, এবং এই লোক দেখানো কি ওদের ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির একটা মিটিং হয় বোধহয় 6 মাসে 9 মাসে, তারপর দেখবে কয়েকটা সিদ্ধান্ত হলো হঠাৎ করে পত্রিকার হেডলাইন হওয়ার জন্য এখানে কি অড ইভেন্ট হবে, তো ওই জায়গায় নো এন্ট্রি বসবে, ওটা 3 দিন বা এক সপ্তাহ চলে, তারপরে সবাই ভুলে যায়। যারা এই ডিসি বা কেউ যদি স্বাক্ষরও করেন তিনিও ভুলে যান যে এটা কোনোদিন উনি করেছিলেন কিনা। তুমি দেখো যে এই যে সমস্যাগুলি, এই যে পুরো ট্রাফিক প্ল্যানিংয়ের যে একটা শিহরটা বড় হচ্ছে, একটা ট্রাফিক প্ল্যানটা ঢেলে সাজাতে হবে, সেই জায়গায় কোনো আজ পর্যন্ত একটা সাইন্টিফিক্যালি ওরা প্ল্যান করেনি, কোনো কিছুই হয়নি। এখন যেটা হচ্ছে যে ধরো মনে করো যে আমাদের শহরে আরেকটা বড় যেটা সমস্যা হচ্ছে যে হেভি ভেহিকেলস ঢোকার সময়টা, আমরা প্রায় ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের সহকর্মী সাংবাদিক বলিন শর্মা মারা যাওয়ার পরে ইন্ডিয়া ক্লাব পয়েন্টে ভীষণ বড় আন্দোলনটা, তারপরে নো এন্ট্রিটা হেভি ভেহিকেলস এর ক্ষেত্রে আমার মনে হয় রাত 1টার সময় লাগানো হয়েছিল যে 1টার আগে ঢুকতে পারবে না, ওটা তারপর জুড়াজুড়ি করার পরে 11টা পর্যন্ত আনা হয়েছিল। এখন দেখি 10:30
এবং আমরা তো যে সময় অফিস থেকে ফিরি 10:30 11টার সময়, ওই সময় তো রীতিমতো ভয় লাগে। না ভয় তো, তুমি তো তবু লেফট সাইডে যাচ্ছ। তোমাকে আমি বলি যে আমি তো এই ভুক্তভোগী, প্রতিদিনের ভুক্তভোগী। কারণ এখন সবচেয়ে বড় ডেঞ্জারাস যে জায়গাটা তৈরি হয়েছে, শিলচর শহরে যত পণ্যবাহী গাড়ি বাইরে থেকে আসছে, মানে গুয়াহাটি বা আসে, সেগুলো মহাসড়ক ধরে ডিমা হাসাও দিয়ে আসছে। এগুলো কি হচ্ছে, বিকেল থেকে বা দুপুর থেকে ওরা একেবারে হাতিছাড়া থেকে লাইন, এবং লাইন ধরে রংপুর ফাঁড়ি পর্যন্ত। তুমি বিশ্বাস করবে, মধুরা পুল যেটা সেতুটা আছে, যেটা উদারবন্দ এয়ারপোর্টের রোড থেকে এসে যেটা রংপুর ফাঁড়িতে পৌঁছলো, মানে পয়েন্টে এসে দাঁড়ালো, ওই ব্রিজটার উপরেও, এই ব্রিজটার উপরও টন টন ওজনের লরি সারা দিন দাঁড়িয়ে থাকে। মানে এটা আদৌ কতটুকু সাইন্টিফিক্যালি ঠিক ওরা ইঞ্জিনিয়াররা বলতে পারবে যে এত লোড নিয়ে যে গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এই ব্রিজের আয়ু কমছে না বাড়ছে, এরাই বলতে পারবেন। তারপর এগুলি থাকে, এই পণ্যবাহী গাড়ি ছাড়া থাকে সব এই কুম্ভীরগ্রাম বা উধারবন্দ এরিয়ার ওদিক থেকে, হাতিচড়া থেকে সব ট্রিপারগুলি আসে বালি পাথর নিয়ে, যেগুলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। ওরা রাত সন্ধ্যা থেকে অপেক্ষা করে, এবং 10:30টার আগে, মানে 5 মিনিট 10 মিনিট আগে ঢোকার জন্য রীতিমতো প্রতিযোগিতা হয়ে যায় ওখানে। দুটো এখানের মধ্যে কি হয় আমি দেখেছি, এটা মধ্যে একটা সাইকোলজি কাজ করে। এতক্ষণ ধরে আমি আটকে আছি, এতক্ষণ ধরে এইবার পেয়েছি, এবার চালাবো, তো চালাও জোরে, স্পিডে চালাও। তার মধ্যে এদের অনেকেই থাকে আন্ডার এজ। না, এটা থেকে সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে পয়েন্টটা, এটা আগে যাওয়ার, এই জন্য আগে যাওয়ার প্রবণতা না। আগে যাওয়ার প্রবণতা হচ্ছে যে আমার সকালবেলা এর সময়ের মধ্যে আবার 9 এন্ট্রি লেগে যাবে, আমার আবার মাল ফেলে আমাকে আসতে হবে, 2-3টে ট্রিপ দিতে হবে। মালিকের তারা থাকে যে আজকের দিনে রাতে তোমার 3-4টে ট্রিপ দিতে হবে। তো ও যদি এই সময়ের মধ্যে স্পিডে না যায় বা মাল ফেলে তাড়াতাড়ি না এসে আনলোড করে আবার মাল না ফেলে, তাহলে ওর টার্গেট পুরো হবে না। ওই টার্গেট পুরো করতে গিয়ে যে আলটিমেটলি হচ্ছে কি, যে 2টো লেন ওরা বন্ধ করে দিচ্ছে। ফলে রাতে দেখবে 10টা, 10:30 সময় গাড়িগুলো ঢুকে পড়ছে শহরের মধ্যে, যখন মানুষ ঘর ফিরতে থাকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইদানিংকালে যে নতুন একটা আবার আবিষ্কার করা হলো, এই যে ডিভাইডার ক্লাব রোড থেকে আরম্ভ করে অদ্ভুতভাবে 9 এন্ট্রির ওয়ান ওয়ে রাস্তাতেও এই যে সেন্ট্রাল রুটে বসালো, এবং তারপর মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পরে ওটা আবার লজ্জা পেয়ে ওরা উঠালো। কিন্তু ক্লাব রোডের এই যে পয়েন্টটাতে আবার যে বসালো, গত 1 বছর আগে বসিয়েছিল 6 মাস ঠিক নিয়ে, এবার তো 1 মাসও ওদের হয়নি, পুরো ডিভাইডারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই পয়সাগুলো খরচ হলো, সরকারের পয়সা, আমাদের পয়সা, ট্যাক্সের পয়সা, কোনো প্ল্যান নেই। 20 থেকে 22 ফুটের রাস্তা ক্লাব রুটে, তুমি যদি মাঝখানে একটা ডিভাইডার বসিয়ে দাও, খুব বড় জোর 11 ফুট বা 10 ফুট থাকছে, এখন 8 ফুট 9 ফুটের যদি একটা গাড়ি ঢুকে, তো যাবে কোন দিকে? সন্ধ্যার দিক থেকে স্টল বসে যায়, ফুড স্টলগুলো পুরো ক্লাব রোড থেকে একেবারে প্রেমতলা পর্যন্ত। এই ফুড স্টলগুলো পাশ কাটিয়ে একটা গাড়ি, অটো যদি সামনে দাঁড়ায় কোনো প্যাসেঞ্জার তুলতে, পুরো গাড়ির লাইন লেগে যায়। তার মধ্যে যেটা আনপ্ল্যান্ড ওয়েতে মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় পার্কিং দিয়ে রেখেছে, কোনো ধরনের প্ল্যানিং নেই। ক্লাব রুট পয়েন্টে একটা দিয়েছে, যেটা গীতাঞ্জলি বা হোটেলের উল্টো দিকে, এখানে যদি পার্কিং থাকে, গাড়ি একটা ঢুকবে কি করে? ডিভাইডার থাকবে, ডিভাইডার ভাঙবেই। ফলে শিলংপট্টিতে পার্কিং, যেখানে নয় সেখানে পার্কিং দিয়ে রেখেছে, কোনো প্ল্যান নেই। আমরা আজকে থেকে প্রায় 8 বছর 10 বছর আগে দেবদূতের যে ফ্ল্যাগ স্টেশনটা ছিল, ওখানে আমরা মাল্টি লেভেল পার্কিং এর কথা শুনেছি। তখন বোধহয় অজিত সিং পরিবহন মন্ত্রী ছিলেন, তারা শিলান্যাস করেছিলেন। আচ্ছা, 10 বছরে এই জায়গাটা এমনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটাকে যদি কমসে কম 300-400 গাড়ির পার্কিং এর ব্যবস্থা হতো, তাহলে হয়তো শহরের কেন্দ্রে একটা সুরা হতো। এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন প্ল্যানিং এর কথাই যদি আসে, তো এই যে ফুটপাথ যে হচ্ছে বা রাস্তা যে বানানো হচ্ছে, সেটার মধ্যেও আমি পার্টিকুলারলি অম্বিকাপট্টির কথাটাই বলি। অম্বিকাপট্টিতে যে আমি যতটুকু দেখতে পাচ্ছি, একটা তো মানতেই হবে যে অম্বিকাপট্টির যে ডিভাইডার যেটা বসানো, যেটা নিয়ে আন্দোলন হলো, সেটার ফলে কিন্তু কিছু একটা যথেষ্ট ভালো পজিটিভ দিক হচ্ছে, আমরা সেটা ভোগ করতে পারছি। আমাদের যে অফিসটা যে কমপ্লেক্সে, যে রামানুজ কলেজের কমপ্লেক্সে, সেখানে যে জল উঠতে আগে একটুক্ষণ বেশি, সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটার জন্য এই ডিভাইডারটা ক্রস কালভারটা খুব কাজে এসছে, এটা মানতেই হবে। জলটা ক্লিয়ার করে দিচ্ছে, এটা মানতেই হবে। কিন্তু তারপরে ফুটপাথ হলো, ফুটপাথের জন্য অনেক বাড়িঘর ভাঙা হলো, একটা সাইডে বাড়িঘর ভাঙা হলো, ফুটপাথ হলো। ফুটপাথগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এইবার ফুটপাথগুলো হয়েছে অনেকটাই উঁচু রাস্তার থেকে,
ফলে মানুষ যে গাড়িটা তুলবে তার গাড়িতে, ফলে তার একটা রাস্তাটাকে আবার এরকম করে উঁচু করতে হচ্ছে। এর ফলে রাস্তাগুলো এখন দুপাশে যেহেতু হচ্ছে, রাস্তাগুলো কিন্তু সরু হয়ে আসছে। তার মধ্যে রয়েছে, ল্যাম্পপোস্ট রয়েছে, লাইট পোস্টগুলো রয়েছে। তো ফলে সব মিলিয়ে আমার ব্যক্তিগত, আমি তো টেকনিক্যাল কিছুই জানি না, আমার মনে হয়েছে যে এটার মধ্যে একটা প্ল্যানিংয়ে বোধহয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। দ্বিতীয়ত টাইমিংটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ তোমার প্ল্যানিং এর গল্পটা আমি শেষ করে দিই। আমরা কিছু দর্শকদের কাছ থেকেও আমরা কিছু প্রশ্ন চেয়েছিলাম, তারাও বলছিলেন যে সুনাই রোডেও কিন্তু এই প্ল্যানিং এর প্রবলেম হচ্ছে। সুনাই রোডে নতুন করে কালভার্ট হচ্ছে, এখানে কালভার্টের যে গভীরতা আর রাস্তার হাইট মিলছে না। ফলে এবছর তারা ধরে নিয়েছেন যে এই যে সুনাই রোডের যে প্রতি বছরের যে বর্ষার কান্না, এবারও তাদের কাটতে হবে, জমা জল ওখানে হবেই। সেই জায়গায় ধরে এই যে পুরো মানে সুনাই রোড থেকে আরম্ভ করে এই যে রাঙ্গিরঘাড়ি পয়েন্ট থেকে এই পুরো প্ল্যানিংটা কারা এই প্ল্যানিং করেছে, কনস্ট্রাকশন কি করেছে, জলের গতি কোন দিকে যায়, এগুলো আদৌ কোনো ম্যাপিং হয়েছে কিনা, না ম্যাপিং করে কনস্ট্রাকশনের কাজ করেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখানে আরেকটা আছে যে শরৎপল্লীর যে সামনে যে পেট্রোল পাম্পের সামনে রাস্তাটা হঠাৎ করে কেন ঢালু করা হলো, এ নিয়েও প্রশ্ন উঠছে যে এখানে যদি এক জায়গায় রাস্তা যদি এক মাপের থাকে, একটা হাইটের থাকে, আরেক জায়গায় হঠাৎ করে উঁচু হয়ে যায় কি করে। তো এই যে প্ল্যানিং যে ব্যাপারটা, এই প্ল্যানিংটা হয়ে যাচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি প্রত্যেকটা কোনো জায়গার কোনো ইন্ডিভিজুয়াল কেউ ইন্টারেস্টের জায়গা থেকে, এর ফলে কিন্তু পুরো এলাকাকে ভুগতে হচ্ছে। এটা আগামী এই বর্ষায় এই যে প্ল্যানিং মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে, আগামী বর্ষায় কিন্তু এটা টের পাওয়া যাবে। কনস্ট্রাকশন হচ্ছে ঠিক আছে, তুমি আরেকটা পয়েন্টে যাচ্ছ। আরেকটা জিনিস হচ্ছে যে টাইমিংটা, একসঙ্গে ফুটপাথগুলো বানানো হচ্ছে, খুব ভালো কথা বানানো হচ্ছে, আমরা চাই ফুটপাথ হোক, কিন্তু বর্ষাতে বৃষ্টির সিজন কিন্তু শুরু হয়ে যাবে। পুরো শহর জুড়ে যে এই যে একটা ভাঙাভাঙি যে চলছে, এর ফলে বৃষ্টির সিজন কি আসবে, যেটার জন্য আমি বলেছিলাম শুরুতেই যে গর্ভযন্ত্রণা না নরক যন্ত্রণা। গর্ভযন্ত্রণার শব্দটার একটা খুব ইতিবাচক মানে হচ্ছে যে এটা নতুন কিছু একটা জন্ম হবে, ভালো কিছু একটা জন্ম হবে, সেটাই কি আমরা পাবো, না আবার সেই যে নরক যন্ত্রণার লিগেসিটা আমরা বয়ে চলেছি এতদিন ধরে সেটাই নিয়ে যাবে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এই কথাটা মনে হয় যে বৃষ্টির তো আর খুব একটা দেরি নেই, কিন্তু বৃষ্টির সিজন কিন্তু মার্চে অনেক লেটে শুরু হয়েছে কাজ, যেটা এই কাজটা কিন্তু পুজোর আরো আগে যদি শুরু করা যেত বা পুজোর পরে, তাহলে এই কাজগুলো আরো আগে ড্রাই সিজনে অটোমেটিক্যালি করা যেত। এই প্ল্যানিং এর একটা প্রত্যেক সময়, হ্যাঁ প্রায় শেষের পথে আমরা প্ল্যানিংটা, আমাদের প্ল্যানিং একটা মারাত্মক ব্যাপার। এই প্ল্যানিংটা আমাদের টাইমিং এর প্ল্যানিং, জায়গার প্ল্যানিং, এইগুলি যদি না দেখে করা হয় তাহলে এই সমস্যাগুলি থাকবেই। আমরা ফুটপাতের কথা বলেছি, আমরা গাড়ির কথা বলেছি, আমরা আলটিমেটলি এই পুরো কনস্ট্রাকশন যেগুলি ফুটপাত ধরে হচ্ছে, আজকে ফুটপাতে ধরো মনে করো যে ফুটপাত নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, দেখা যাচ্ছে ফুটপাতের মধ্যে জানিগঞ্জেই বলো বা আমাদের অম্বিকাপট্টিতেই বলো, ফুটপাতে দেখবে তুমি বাইক দাঁড় করে রেখেছে, মানুষ চলবে কোন দিক দিয়ে, অটো পর্যন্ত উঠিয়ে দেয় ফুটপাতের উপরে। ফলে ফুটপাত, এটা যদি অ্যাডমিনিস্ট্রেশন যদি এক্সিকিউট না করে, দেখো শহরের মানুষ একটা পাথর এনে ফেলে দিচ্ছে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস প্রায় জায়গায় ফেলে রাখা হয় এবং এটা দিনের পর দিন ফেলে রাখা হয়। এটাতে দেখো শিলচর এখানে সবকিছুর উপরে কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের সিভিক সেন্স। আমরা যে শহরবাসী হিসেবে আমরা নর্দমায় আমরা আবর্জনা ফেলবো না, আমরা আমাদের গাড়িটা ঠিক জায়গায় পার্ক করে রাখবো, আমাদের ফুটপাতে আমরা নিজেরা এনক্রোচ করব না, এই বোধটুকু তো আমাদের শহরের মানুষ হিসেবে থাকবে। যন্ত্রণা তো আমরা সবাই ফেস করছি, যে মানুষটা তার সামনের ফুটপাত এনক্রোচ করে আসছে, তার সামনে গিয়ে তুমি জিজ্ঞেস করো যে ট্রাফিক নিয়ে কি সমস্যা, ও বলবে ভীষণ সমস্যা, প্রতিদিন যন্ত্রণা, কারণ ওর বাচ্চাটাকে নিয়েও সকালে যেতে হয়। ফলে আমরা আমাদের এই হিপোক্রেসিটাও আমাদের মধ্যে রয়েছে যে আমরা নিজেরা, যেটা বিথিকা দেবের একটা কমেন্ট ছিল যে এই শহরের শিলচর শহরের মানুষের সিভিক সেন্স নেই, যেটা প্রচুর সমালোচনা হয়েছিল, কিন্তু একদম বাস্তব কথা বলেছিলেন। শুনতে খারাপ লাগে, কিন্তু আমাদের যে সিভিক সেন্স নেই এটা আমরা গাড়ি চালাতে গিয়ে টের পাই, আমরা গাড়ি পার্ক করতে টের পাই এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমরা টের পাই। প্রতিজন আমরা মনে করি যতটুকু গাড়ি আমরা আইন লঙ্ঘন করে আমরা আমাদের সুবিধাটুকু অনুযায়ী কাজ করবো। তুমি সকালবেলা বাজারে বেরো, তুমি পাবলিক স্কুল রোড বলো, ন্যাশনাল হাইওয়ে রাস্তার দিকে বেরো বা চারচুটের বাজারে তুমি সকালে আসো, দেখবে অনেক লোক বাইক নিয়ে ঠিক স্টলের সামনে বা ওই ব্যবসায়ীর সামনে দাঁড়িয়ে বাজার সবজিটা কিনছে, ভুলে যায় যে পেছনে লোক জাম হয়ে
আছে বা গাড়িটা জ্যাম হয়ে যাবে, একটু সাইড করে রাখি। এই যে প্রত্যেকটা মানুষ সুবিধা চায়, ফলেও কিন্তু এই নরক যন্ত্রণার এই যে সৃষ্টিটা হচ্ছে, এর মধ্যে আমরাও কিন্তু অনুঘটক হিসেবে কাজ করছি। খালি সরকারকে, খালি প্রশাসনকে দায়ী করে লাভ নেই, খালি চালকদের দায়ী করে লাভ নেই, আমাদেরও কিন্তু এই দায়বদ্ধতার জায়গা আছে। ওই জায়গাটা আমরা মনে করি এটাও আমাদের সিভিক সেন্সটা যদি ঠিক মতো না আসে তাহলে এই সমস্যাটা চলতেই থাকবে। তো আমরা আজকে এই নোটেই শেষ করছি যে আমরা তো সবসময় আশার কথা দিয়ে শেষ করতে হয়, আশার কথাটাই দিয়ে শেষ করছি যে যে রাস্তার কাজ হচ্ছে সেটা আমরা আশা রাখছি সেটা ভালোভাবেই শেষ হবে। যে ফুটপাথটা হচ্ছে বা হয়েও গেছে অনেক জায়গায়, সেটা ঠিকঠাক চলবে। এবং এর জন্য যেটা চাই সেটা হচ্ছে কি সিভিক সেন্স। তো আমরা সবাই সেটার আশাও রাখবো যে আমাদের সবার মধ্যে সেই শুভবুদ্ধি, সেই সিভিক সেন্সটার উদয় হোক। আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের যা যা বক্তব্য রয়েছে, দেখুন এটা সোশ্যাল মিডিয়া, আপনাদের যে বক্তব্য রয়েছে সেটা আমাদের জানাবেন। সেটা থেকে আরেকটা প্রসঙ্গ হয়তো উঠে আসবে, যেটা হয়তো প্রশাসনের নজরে যাবে, আমাদের জনপ্রতিনিধিদের নজরে যাবে, এবং হয়তো সেটা এই শহরের ক্ষেত্রে ভালোই হবে। আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।